তাই না? ফেজ ডায়াগ্রামের বিভিন্ন রকম অ্যালয়, ইউটেক্টিক সিস্টেম, আইসোমরফাস অ্যালয়, ইউটেক্টয়েড সিস্টেম, আয়রন আয়রন কার্বাইড ফেজ ডায়াগ্রাম সবগুলোই মোটামুটি একটা ব্রিফ ডিসকাশন করেছি। আজকে যেটা শুরু করব, ওই চ্যাপ্টারটা ইজ দ্য এক্সটেন্ডেড পার্ট অফ ফেজ ডায়াগ্রাম। ফেজ ডায়াগ্রামে আমরা কি দেখেছি, একটা ফেজ থেকে আরেকটা ফেজে ট্রান্সফরমেশন হচ্ছে, তাই না? আমরা যে ম্যাটেরিয়াল গুলো দেখতেছিলাম, যেমন হাইপার ইউটেক্টয়েড অ্যালয় বা হাইপোইউটেকটিক অ্যালয়, তো এক একটা ফেজের পর গিয়ে এক একটা মাইক্রোস্ট্রাকচার গঠিত হচ্ছিল, তাই না? তো এগুলো ট্রান্সফরমেশন বা একটা ফেজ থেকে আরেকটা ফেজে ট্রান্সফর্ম হয়েই তো আমার এই স্ট্রাকচার গুলো গঠিত হচ্ছে, তাই না? কিন্তু ফেজ ডায়াগ্রামের একটা লিমিটেশন হচ্ছে যে আমি আসলে কুলিং করতেছি, এত কম্পোজিশনে কুলিং করতেছি, বাট কত সময় ধরে কুলিং করব সেই ইনফরমেশনটা কিন্তু আমার ফেজ ডায়াগ্রামে নেই, তাই না? তো ওইখান থেকেই আমার ফেজ ট্রান্সফরমেশনটা আসছে, যে আমি আসলে ওকে কুল করব বা হিট করব, বাট কত সময় ধরে আমি কুল বা হিটিং করব, বা কুল বা হিটিং করলে আমি কি ধরনের মাইক্রো কনস্টিটিউয়েন্ট পাচ্ছি, কি ধরনের মাইক্রো স্ট্রাকচার পাবো। ওকে, আমি শেয়ার করতেছি, আর প্লাস হচ্ছে এই লেকচারটা রেকর্ডিংও করে আপনাদেরকে ক্লাসরুমে দিয়ে দিব আর কি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার আগের ক্লাসের রেকর্ডিং কি দেওয়া হয়েছিল? না না, আগের ক্লাসের গুলো দেয়নি, দিয়ে দিব। আচ্ছা স্যার। ওকে, দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, তো হোয়াট ইজ, আমরা ফেজ ডায়াগ্রাম করছি, তাই না? ফেজ ডায়াগ্রাম কি? একটা ফেজ, যেটা ফেজ ডায়াগ্রাম বলতে বা একটা ফেজ বলতে বোঝাই যে ওই ফেজে হচ্ছে হোমোজেনাস হবে, তার কেমিক্যাল কম্পোজিশন রাফলি সেম হবে, তাই না? ওইটাকে বোঝায়। তো একটা ফেজ থেকে একটা নির্দিষ্ট আহ, আরেকটা ফেজের মধ্যে আমার ট্রান্সফরমেশন হয়েই কিন্তু আমরা একটা মাইক্রোস্ট্রাকচার পাই, তাই না? So, the development of a set of desirable mechanical characteristics for a material often results from a phase transformation that is wrought by a heat treatment. অর্থাৎ আমরা একটা ফেজ থেকে আরেকটা ফেজে যাব, এটা কিন্তু আমরা হিট ট্রিটমেন্ট দিয়েই এই ফেজ ট্রান্সফরমেশনটা হয়। ওকে, আমরা হিট ট্রিটমেন্টে যে লেকচারটা আছে, এটার পরে হচ্ছে হিট ট্রিটমেন্টের লেকচারটা প্রেজেন্ট করব। তো ওখানে দেখব যে কোনোটা হয়তো অস্টেনাইজিং টেম্পারেচারে কুল করার পর যদি আমি র্যাপিড কুল করি, তাহলে এক ধরনের স্ট্রাকচার পাচ্ছি। যদি আমি স্লো কুল করি, তাহলে এক ধরনের স্ট্রাকচার পাচ্ছি। কোয়েঞ্চ করি, মানে ওটা যদি ফার্নেসের মধ্যে কুল করি, তাহলে এক ধরনের ট্রান্সফরমেশন হচ্ছে। আমি যদি ওটাকে পানির মধ্যে কোয়েঞ্চ করি, তাহলে এক ধরনের ট্রান্সফরমেশন হচ্ছে। সো অল দিস ফেস ট্রান্সফরমেশন ক্যান বি ব্রট অ্যাবাউট বাই হিট ট্রিটমেন্ট। যেমন দেখেন, দ্য টেনসাইল স্ট্রেংথ অফ অ্যান আয়রন কার্বন অ্যালয় অফ ইউটেক্টয়েড কম্পোজিশন ক্যান বি ভ্যারিড অ্যাপ্রক্সিমেটলি। যে দেখেন, সেম একটা অ্যালয়, কার্বন অ্যালয়, এই পরিমাণ যদি ওয়েট পার্সেন্টেজ কার্বন দেন, তাহলে ডিপেন্ডিং অন দ্য হিট ট্রিটমেন্ট এটার স্ট্রেংথ 700 মেগাপ্যাসকেল থেকে 2000 মেগাপ্যাসকেল পর্যন্ত হতে পারে, ডিপেন্ডিং অন দ্য হিট ট্রিটমেন্ট। এবং এই হিট ট্রিটমেন্টের মাধ্যমে আমার এই ফেজ ট্রান্সফরমেশনটা হবে। ওকে, এবং এই ফেজ ট্রান্সফরমেশনটা মানে বোঝার জন্য আমাদের আগে যে আমরা ফেজ ডায়াগ্রাম পড়েছি, ওই নলেজটা জরুরি। ওকে, তো ফেজ ট্রান্সফরমেশনটা কিভাবে হবে, বা একটা মাইক্রো কনস্টিটিউয়েন্ট থেকে আরেকটা মাইক্রো কনস্টিটিউয়েন্ট আমি কিভাবে যাব, একটা মাইক্রো স্ট্রাকচার থেকে আরেকটা মাইক্রো স্ট্রাকচারে ট্রান্সফরমেশনটা কিভাবে হচ্ছে অ্যাকচুয়ালি, এটাই আমরা দেখবো এই লেকচারে। The development of microstructure in both single or two phase alloys ordinarily involves some type of phase transformation and alteration in the number and the character of the phases. ওকে, যে আমি একটা মাইক্রোস্ট্রাকচার পাচ্ছি,
হিট ট্রিটমেন্ট করে যখন আমি চেঞ্জ করলাম, ফেজটা ট্রান্সফর্ম হয়ে কি হলো? সেম ফেজটাই কি রয়ে গেছে, না নতুন কোনো ফেজ এটার মধ্যে অ্যাড হয়েছে? ওকে, বা ফেজ যদি সেমও থাকে, ওটার বিভিন্ন রকম প্রপার্টি কি চেঞ্জ হয়েছে? ফেজ ট্রান্সফরমেশনের কারণে তো আমার কি বলে, আমার মেকানিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বা আদার ক্যারেক্টারিস্টিক্স গুলো চেঞ্জ হবে। সো কিভাবে ট্রান্সফরমেশনটা হয়েছে, এটা জরুরি, জানা জরুরি। A variety of phase transformation are important in the processing of materials, and usually they involve some alteration of the microstructure. ফেজ ট্রান্সফরমেশনে সাম অল্টারেশন হবে মাইক্রোস্ট্রাকচার, এটা কয়েক রকমের হতে পারে, ঠিক আছে? যেমন হচ্ছে সিম্পল ডিফিউশন ডিপেন্ডেন্ট ট্রান্সফরমেশন, ইন হুইচ দেয়ার ইজ নো চেঞ্জ ইন আইদার দ্য নাম্বার অফ কম্পোজিশন অফ দ্য ফেজেস প্রেজেন্ট। এটার এক্সাম্পল হচ্ছে কি সলিডিফিকেশন অফ দ্য পিওর মেটাল। হ্যাঁ, জাস্ট এটা সিম্পল ডিফিউশন ডিপেন্ডেন্ট। আরেকটা, এটাও ডিফিউশন ডিপেন্ডেন্ট, বাট দেয়ার ইজ সাম অল্টারেশন ইন ফেজ কম্পোজিশন often in the number of phases present. The final microstructure ordinarily consist of two phases. এটার এক্সাম্পল হচ্ছে ইউটেকটিক যে কম্পোজিশনটা আছে পারলাইট, ঠিক আছে? এটার মধ্যে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? পারলাইটে আমরা কি দেখছি, পারলাইটে কি কি থাকে বলেন তো? পারলাইট কিভাবে হয়েছিল? ইউটেকটিক কম্পোজিশন থেকে, তাই না? লিকুইড থেকে আমি কি পাইছিলাম? ফেরাইট এবং সিমেন্টাইট, তাই না? অল্টারনেটিং লেয়ার। So that was diffusion dependent and there was some alteration in the phase composition. অর্থাৎ আমার লিকুইড থেকে দুটো কি হয়েছিল? দুটো সলিড ফেজের, সলিড ফেজের কিছু কি বলে লেয়ার বাই লেয়ার স্ট্রাকচার আমরা পেয়েছিলাম। সো দ্যাট ইজ ডিফিউশন ডিপেন্ডেন্ট হোয়ার সাম অল্টারেশন হোয়ার ইন দ্য ফেজেস, ঠিক আছে? কিন্তু পিওর মেটালে কিন্তু আপনার এই কোনো চেঞ্জ হবে না, ফেজে কোনো চেঞ্জ হবে না, তাই না? ধরেন পিওর মেটাল, এটার মধ্যে কোনো ধরেন কোনো অ্যালয়িং এলিমেন্টস নাই, বাট ফেজ তো চেঞ্জ হচ্ছে, একবার লিকুইড হচ্ছে, একবার কি বলে, একবার ভ্যাপার হচ্ছে, একবার ধরেন সলিড হচ্ছে, বাট ওইখানে তো ফেজের কোনো চেঞ্জ হচ্ছে না, পিওর মেটাল যেটা 100% মেটাল ধরেন। আরেক রকম হতে পারে যে ডিফিউশন লেস ট্রান্সফরমেশন, where in a metastable phase is produced that is called the martensitic transformation। এই যে মার্টেনসাইট, এটা হচ্ছে একটা কি বলে মাইক্রো কনস্টিটুয়েন্ট। সো এটা ডিফিউশনলেস ট্রান্সফরমেশনের মাধ্যমে এটা আমরা পাই। ডিফিউশনলেস আর এর আগে বলি যে মাইক্রো কনস্টিটুয়েন্ট আর ফেজ, ওকে, এটার পার্থক্যটা বলা যেতে পারে, ধরেন ওই যে আমরা লাস্ট যে হাইপার ইউটেকটয়েড অ্যালয়টা দেখছিলাম, তাই না? হাইপার ইউটেকটয়েড অ্যালয়, এটার মধ্যে কি ছিল? পারলাইট ছিল, আর কি ছিল? আরেকটা ছিল প্রো ইউটেকটয়েড সিমেন্টাইট ছিল, ওকে। দেখেন ওইটা, এই যে যে আমি একটা কি বলে একটা স্ট্রাকচার পেলাম বা মাইক্রো স্ট্রাকচার বা মাইক্রো কনস্টিটিউয়েন্ট পেলাম, এটার মধ্যে কিন্তু ফেজ আছে দুইটা, বাট দ্যাট ইজ এ মাইক্রো কনস্টিটিউয়েন্ট। অর্থাৎ এই মাইক্রো কনস্টিটিউয়েন্ট ক্যান বি আ ফেজ অর এ মিক্সচার অফ ফেজ, তাই না? বাট এ ফেজ ইজ এ হোমোজেনাস, এটার মধ্যে ক্যারেক্টারিস্টিক্স এর কোনো চেঞ্জ হবে না, ওকে। দেখেন এখানে কিছু এক্সাম্পল আছে, এটা হচ্ছে ডিফিউশনাল ট্রান্সফরমেশন এবং আরেকটা হচ্ছে ডিফিউশন লেস ট্রান্সফরমেশন। ডিফিউশন লেস ট্রান্সফরমেশন এটাকে আপনি এটাকে বলে হচ্ছে মিলিটারি ট্রান্সফরমেশন, ঠিক আছে? কেন বলে মিলিটারি ট্রান্সফরমেশন? এই যে ফিগারটা দেখেন উপরে, ডিফিউশন লেস থেকে যে অ্যারোটা দেয়া, এটার মধ্যে দেখেন অরিজিনালি যেটা ছিল একদম লেয়ার বাই লেয়ার চেঞ্জ হয়ে ট্রান্সফর্মড একটা স্ট্রাকচার গঠিত হয়েছে। মানে মিলিটারি ওই কারণে বলছে, মানে মিলিটারি প্যারেড করলে সব একসাথে করে না, মানে সবাই সংঘবদ্ধভাবে লেফট রাইট করে ধরেন। সো এখানে অ্যাটম গুলো সংঘবদ্ধভাবে মুভ করে, মুভমেন্টটা হয় সংঘবদ্ধভাবে বা ট্রান্সফরমেশনটা হয় সংঘবদ্ধভাবে, দ্যাট ইজ কল্ড দ্য মিলিটারি ট্রান্সফরমেশন। এটা হচ্ছে ডিফিউশন লেস। আর ডিফিউশনাল হচ্ছে কি, ধরেন এই যে একটা অ্যাটমের জায়গায় অন্যটা, মানে ডিসঅর্গানাইজড, ঠিক আছে? ডিফিউশন যদি হয়, দ্যাট ইজ কল্ড দ্য ডিফিউশনাল ট্রান্সফরমেশন। যেমন এই যে বাম পাশের যে ফিগারটা আছে উপরে, এটাতে দেখেন যে এক এক জায়গায় এক এক অ্যাটমটা হচ্ছে রিপ্লেস করছে। সো আগের যে ইয়েটা আছে, সো উপরের দুইটাকে একরকম বলা যায়, নিচেরটাকে হচ্ছে একটা মানে ওয়ান অফ এ কাইন্ড বলা যায়। যে এই দুই রকমের ডিফিউশন হতে পারে, একটা ডিফিউশন যেখানে আমার কোনো ফেজ চেঞ্জ হবে না,
বা কোনো অল্টারেশন হবে না ফেজের মধ্যে। বাট আরেকটার মধ্যে ডিফিউশনাল ট্রান্সফরমেশন, যেখানে আমার ফেজের ট্রান্সফরমেশন, ফেজের চেঞ্জ হবে, ফেজের কম্পোজিশনে চেঞ্জ হবে, বা নাম্বার অফ ফেজ চেঞ্জ হতে পারে। আর সবশেষে হচ্ছে ডিফিউশনাল, যেখানে হচ্ছে আমার ওই যে যেটা বলতেছি মিলিটারি ট্রান্সফরমেশন হবে, অর্থাৎ আহ, সবগুলো সংঘবদ্ধভাবে গিয়ে বন্ডিংটা ক্রিয়েট করবে। এটা কিছু মানে পার্থক্য আছে দুইটার। মানে আন ডিফিউশনাল ট্রান্সফরমেশনটা হচ্ছে আনকোঅর্ডিনেটেড মুভমেন্ট অফ ইন্ডিভিজুয়াল অ্যাটমস, এটা সিভিলিয়ান ট্রান্সফরমেশন, এন্ড কন্ট্রোলড কোঅর্ডিনেটেড মুভমেন্ট অফ ইন্ডিভিজুয়াল অ্যাটম। অর্থাৎ এই যে এখানে মানে যে কোনো অ্যাটম যে কোনো জায়গায় গিয়ে রিপ্লেস করতেছে, বাট হিয়ার যে কোনো জায়গায় হচ্ছে না, সবগুলো সংঘবদ্ধভাবে আমার ট্রান্সফরমেশনটা ঘটাচ্ছে। এটাকে রিকনস্ট্রাকটিভ ট্রান্সফরমেশন বলে। আর ডিফিউশন লেসটাকে বলা হচ্ছে ডিসপ্লেসিভ, অর্থাৎ মানে রিপ্লেস করছে আর কি, ইয়ে ভাবে কম্বাইন্ডলি। দ্যাট ইজ ওয়াই ইটস কল দ্য ডিসপ্লেসিভ ট্রান্সফরমেশন। এক একটার অ্যাটম চেঞ্জ নিয়ারেস্ট নেইবার্স অ্যাজ দ্য ডিফিউশন অকার্স, মানে অ্যাটম গুলো তার নিয়ারেস্ট কোনো একটা অ্যাটমকে রিপ্লেস করতেছে। আর অ্যাটম ডোন্ট চেঞ্জ নিয়ারেস্ট নেইবার, এটা হয়তো মানে কি বলে অনেকগুলো অ্যাটমকে সরিয়ে তারপর হচ্ছে ওই জায়গায় গিয়ে বসতেছে আর কি। সো এরকম আমার ডিফিউশনাল ট্রান্সফরমেশন হতে পারে এবং ডিফিউশন লেস ট্রান্সফরমেশন হতে পারে। তো আমার এই যে স্ট্রাকচার গুলো গঠিত হচ্ছে, এটা কিভাবে গঠিত হচ্ছে? এটাকে দুইটা ইয়ে দিয়ে, মানে দুইটা কোয়ালিটি দিয়ে ভাগ করা যায়। একটা হচ্ছে নিউক্লিয়েশন আর একটা হচ্ছে গ্রোথ। আমরা জানি, ধরেন আমরা জীববিজ্ঞানে পড়ছি তাই না, যে একটা কোষ গঠিত হলে আগে কি একটা নিউক্লিয়াস হবে, তারপর নিউক্লিয়াসের চারদিকে কি যে বলে এগুলা, রাইবোজোম টাইবোজোম জমে টমে আস্তে আস্তে কি কোষটা পরিণত হয়, তাই না? সিমিলারলি একটা ফেজের মধ্যেও আমার কি হবে, ফার্স্টে নিউক্লিয়েশন হবে, তারপর গ্রোথ হবে। ওকে, নিউক্লিয়েশনটা কি বলতেছে, ইনভলভস দ্য অ্যাপিয়ারেন্স অফ ভেরি স্মল পার্টিকেলস অর নিউক্লি অফ নিউ ফেজ, often consisting of only a few hundred atoms which are capable of growing। অর্থাৎ ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম ফার্স্টে নিউক্লিয় দিয়ে আমার নিউ ফেজটা ঘটিত হবে। হতে পারে সেটা ফেরাইট ফেজ বা সিমেন্টাইট ফেজ, বা কি বলে ওটাকে অস্টেনাইট ফেজ, যে কোনো ফেজই হতে পারে। ফার্স্ট অফ অল এগুলো ইজ হান্ড্রেডস অফ অ্যাটম দিয়ে শুরু হবে, যেগুলোকে আমরা নিউক্লিয় বলতেছি বা নিউক্লিয়াস বলতেছি, যেগুলো হুইচ আর ক্যাপেবল অফ গ্রোয়িং, যেগুলো আস্তে আস্তে গ্রো করবে। এবং গ্রোথ স্টেজে কি হবে, দিস নিউক্লিয়াস increase in size which results in the disappearance of some of the parent phase, and the transformation reaches completion if the growth of these new particles is allowed to proceed until the equilibrium fraction is attained। অর্থাৎ আমার ইকুইলিব্রিয়াম যে কম্পোজিশনটা আছে ওই পর্যন্ত যদি গ্রো করতে দেই, তাহলে আস্তে আস্তে আমার এই নিউক্লিয়াসটা গ্রো হয়ে আমার একটা ফেজ গঠিত করবে। এইভাবে একটা ফেজ থেকে আরেকটা ফেজে ট্রান্সফরমেশনের মানে ওয়েটা হচ্ছে এইটা, যে ফার্স্টে নিউক্লিয়াস হবে, তারপর সেটা গ্রোথ হবে। ওকে, এই যে দেখেন এখানে যে গ্রাফটা দেয়া আছে, এটাকে বোঝাচ্ছে যে ফার্স্ট অফ অল আমার নিউক্লিয়েশনের গ্রোথটা বেশি থাকে, সরি নিউক্লিয়েশনের রেটটা বেশি থাকে, তারপর হচ্ছে তারপরে টাইমের সাথে সাথে আমার গ্রোথ রেটটা বেশি হয়। নিউক্লিয়েশনটা লিমিটেড হয়ে যায়, আমার গ্রোথটা বেশি হয়। তো এটাকে যোগ করে যদি ওভারঅল ট্রান্সফরমেশন গ্রোথটা এই যে এরকম একটা বেল শেপড, মানে বেল শেপড কার্ভ দিয়ে প্রকাশ করা যায় ওভারঅল ট্রান্সফরমেশনটাকে। এই নিউক্লিয়েশন আবার দু রকমের হতে পারে, ওয়ান ইজ হোমোজেনাস এন্ড দ্য আদার ওয়ান ইজ হেটেরোজেনাস টাইপ। And the distinction between them is made according to the site at which the nucleating events occur। অর্থাৎ নিউক্লিয়েশনটা কোথায় শুরু হচ্ছে সেটার উপর বেস করে হতে পারে। ফার্স্ট অফ অল, দ্য হোমোজেনাস টাইপ, এটা কি নিউক্লিয়াই অফ দ্য নিউ ফেজ ফর্ম ইউনিফর্মলি থ্রু আউট দ্য প্যারেন্ট ফেজ। অর্থাৎ ইউনিফর্মলি যদি আমার যে কারেন্ট ফেজটা আছে ওটার মানে পুরোটা, মানে একটা জায়গায় নিউক্লিয়াই হবে এরকম না, যদি পুরোটা ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে সেম জিনিস, মানে সেম নিউক্লিয়াটা পুরো ফেজ জুড়ে যদি হয় সেটা হচ্ছে হোমোজেনাস। আর যদি সাপোজ এরকম হয় এটার মধ্যে কোনো ইনহোমোজেনিটি আছে, লাইক মানে আমার ফেজের মধ্যে কোনো এই যে ইমপিউরিটি আছে, গ্রেইন বাউন্ডারি আছে, এগুলোকে ঘিরে যদি আমার নিউক্লিয়াটা ফর্ম করা শুরু করে, তাহলে ওটাকে আমরা বলবো হেটারোজেনাস টাইপ অফ নিউক্লিয়েশন। এখন আসি মেটাস্টেবল স্টেট এবং ইকুইলিব্রিয়াম স্টেট। এর আগে আমরা যে ফেজ ডায়াগ্রাম গুলো পড়ছি, আমরা সেখানে ইকুইলিব্রিয়াম কন্ডিশন মেনটেন করছি, তাই না?
আর যদি ভেরি স্লো কুলিং এর ক্ষেত্রে আমরা বলছিলাম যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা মিট করতেছে, বাট যদি র্যাপিড কুলিং হয় সেটা নন ইকুইলিব্রিয়াম স্টেট। ওই নন ইকুইলিব্রিয়ামটাই কাইন্ড অফ মেটাস্টেবল স্টেট। হ্যাঁ, ফেজ ট্রান্সফরমেশন মে বি রোড ইন মেটাল অ্যালয়েস বাই ভ্যারিং টেম্পারেচার, কম্পোজিশন এন্ড দ্য এক্সটার্নাল প্রেসার। এগুলো এক্সটার্নালি ভ্যারিয়েবল কন্ডিশন। যে ফেজ ট্রান্সফরমেশনটা একটা মেটাল অ্যালয়ের ভিতর কিভাবে আনা যায়, আমি টেম্পারেচার ভ্যারি করে আনতে পারি, বা কম্পোজিশন চেঞ্জ করে, বা এক্সটার্নাল প্রেসার ভ্যারি করে আনতে পারি। টেম্পারেচার চেঞ্জেস বাই মিনস অফ হিট ট্রিটমেন্ট আর মোস্ট কনভেনিয়েন্টলি ইউটিলাইজ টু ইনডিউস দ্য ফেজ ট্রান্সফরমেশন। আমরা সচরাচর এই যে একটা ফেজ থেকে আরেকটা ফেজে যে যাচ্ছি সেটা করি এই মোস্ট অফ দ্য কেসেস হিট ট্রিটমেন্ট করি। হিট ট্রিটমেন্টের অনেকগুলো ওয়ে আছে, যেমন ধরেন অ্যানিলিং, নর্মালাইজিং, কোয়েঞ্চিং, টেম্পারিং। এগুলো হচ্ছে কেস হার্ডেনিং হতে পারে। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার হিট ট্রিটমেন্ট। এগুলো করে আমরা ফেজ ট্রান্সফরমেশনটা করি। যেমন গত লেকচারটায় পড়িয়েছিলাম যে ধরেন নন ইকুইলিব্রিয়াম কন্ডিশন আমার কোরাস স্ট্রাকচারটা হচ্ছে, হ্যাঁ, কোরাস স্ট্রাকচারটা যেহেতু উপরে আমার ব্রিটেল হচ্ছে বা এটার স্ট্রেংথ কম, সেটাকে আমরা হিট ট্রিটমেন্ট করলে ওটা স্ট্রেংথ বাড়ছে। এই যে স্ট্রেংথ যে বাড়ছে, তাহলে কি অবশ্যই আমার একটা ফেজ ট্রান্সফরমেশন হচ্ছে না এখানে? সো হিট ট্রিটমেন্ট করে ওটা করা যায়। Most phase transformation requires some finite time to go to completion, and the speed or rate is often important in the relationship between the heat treatment and the development of microstructure. অর্থাৎ এটাকে বলতেছে যে আমি যে হিট ট্রিটমেন্ট করব, এটা আমি কত সময় ধরে করব। এই যে মাইক্রোস্ট্রাকচার বা একটা ডেভেলপ হচ্ছে, হ্যাঁ, নতুন একটা ফেজ ডেভেলপ হচ্ছে, এটা আমি কুলিং করব, কত সময় ধরে কুলিং করব, আমার রেটটা কত হবে, কুলিং রেটটা কত হবে। এটা কিন্তু আমরা ফেজ ডায়াগ্রামে পাই না। ফেজ ডায়াগ্রামে আমরা পাই কি, কম্পোজিশন, সরি, টেম্পারেচার ভার্সেস কম্পোজিশন একটা গ্রাফ পাই at the atmospheric pressure. So one limitation of phase diagram is their inability to indicate the time period required for the attainment of the equilibrium. অর্থাৎ আমি ফেজ ডায়াগ্রাম থেকে কিন্তু কোনো সময় আমি যে আমার টাইমটা কত লাগবে সেই, মানে আমি ইকুইলিব্রিয়াম স্টেট বলতে আমার ফেজ ট্রান্সফরমেশনটা কমপ্লিটলি অ্যাচিভ করতে আমার কি পরিমাণ টাইম লাগবে, সেটা কিন্তু আমি ফেজ ডায়াগ্রাম থেকে পাই না। সেটা পাই হচ্ছে যে টিটিটি ডায়াগ্রাম থেকে। আমরা নেক্সট স্লাইডে দেখবো এটা কি। When phase transformation are induced by temperature changes, equilibrium conditions are maintained only if heating or cooling is carried out at an extremely slow and unpractical rates. অর্থাৎ ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা আমি তখনই মেনটেন করতে পারবো যখন হিটিং অথবা কুলিং খুবই স্লো হবে, যেটা এখানে বলতেছে যে আনপ্র্যাকটিক্যাল রেটস। For other than cooling, the transformation are shifted to lower temperatures than indicated by the phase diagram. আমাদের ফেজ ডায়াগ্রামে আমরা দেখছি যে আমাদের এই বিভিন্ন টেম্পারেচার ইউটেকটিক কম্পোজিশন বলি, ইউটেকটয়েড কম্পোজিশন বলি, আয়রন আয়রন কার্বাইড ডায়াগ্রামের মধ্যে এগুলো সব ইকুইলিব্রিয়াম কন্ডিশনে দেওয়া। অর্থাৎ আমি যদি ভেরি স্লো কুলিং এ ওই নির্দিষ্ট কম্পোজিশনে ওই নির্দিষ্ট টেম্পারেচারে কুল করি, তাহলে আমি এই ধরনের স্ট্রাকচার পাবো। বাট ফর আদার দেন দ্য ইকুইলিব্রিয়াম কুলিং, সেই ক্ষেত্রে কি কোনো কোনো সময় হয়তো যে প্রেফার্ড বা প্রেসক্রাইব টেম্পারেচার আছে তার থেকেও আমার টেম্পারেচারটা লো টেম্পারেচারে আমি কুল করতেছি বা হায়ার টেম্পারেচারে হিটিং করতেছি। সেই ফেনোমেনা গুলোকে বলতেছে সুপার কুলিং বা সুপার হিটিং। অনেক সময় যে মাইক্রোস্ট্রাকচারটা, এই যে সুপার হিটিং বা সুপার কুলিং এর সময় আমি যে মাইক্রোস্ট্রাকচারটা পাচ্ছি সেটা হচ্ছে মেটাস্টেবল 1, দ্যাট ইজ ইন্টারমিডিয়েট বিটুইন দ্য ইনিশিয়াল এন্ড দ্য ইকুইলিব্রিয়াম স্টেটস। অ্যান্ড এই স্ট্রাকচার, মানে অনেক সময় আমাদের এই যে এই ধরনের স্ট্রাকচারও হয় যেটাকে আমরা পরবর্তীতে হিট ট্রিটমেন্ট করে আমরা একটা ইকুইলিব্রিয়াম স্ট্রাকচার পাই। ওকে, সো আমরা এই ফেজ ট্রান্সফরমেশনটা দেখি। একটা এটাকে বলতেছে আইসোথার্মাল ট্রান্সফরমেশন ডায়াগ্রাম, বা এটাকে বলে হচ্ছে টিটিটি ডায়াগ্রাম। ওকে, টাইম টেম্পারেচার ট্রান্সফরমেশন। ফেজ ডায়াগ্রাম তো একটা ছিল, এটা টেম্পারেচার ভার্সেস কম্পোজিশন ছিল, বাট এই টিটিটি ডায়াগ্রামের মধ্যে দেখো রাইট সাইডে যদি গ্রাফটা দেখো, এটা টেম্পারেচার ভার্সেস টাইম। অর্থাৎ আমি ওই যে ফেজ ডায়াগ্রামে বলতেছিলাম যে আমি পার লাইট পাবো, ওকে, বাট কতক্ষণ ধরে আমি এটাকে কুল করবো, রাইট? এটা কিন্তু আমি পাচ্ছিলাম না। সো এইখান থেকে আমি ওটা পাবো, মানে এই আইসোথার্মাল ট্রান্সফরমেশন ডায়াগ্রাম থেকে, বা টিটিটি ডায়াগ্রাম বলে এটাকে, টিটিটি ডায়াগ্রাম থেকে আমি এই ট্রান্সফরমেশন রেটটা পাবো। ওকে, যেমন ফার্স্ট অফ অল পারলাইট ধরো। হ্যাঁ, ফেস ট্রান্সফরমেশন অফ পারলাইট কিভাবে হয়, এখানে এই যে
ইকুয়েশনটা দেখো 0.76 ওয়েট পার্সেন্ট কার্বন থেকে আমি আলফা এবং সিমেন্টাইট পাচ্ছি, তাই না? ওই যে ফিগার যদি মনে থাকে তোমাদের, ফেরাইট এবং সিমেন্টাইট এই দুইটা লেয়ারের মাধ্যমে আমার পারলাইটটা আমরা পেয়েছিলাম। So the TTT diagram represents the time temperature dependence of austenite to perlite transformation. এটাকে TTT diagram বলতেছে, টেম্পারেচার, টাইম এন্ড ট্রান্সফরমেশন। এটা অস্টেনাইট থেকে পারলাইটের ট্রান্সফরমেশনটা এখানে শো করতেছে। দ্য ভার্টিক্যাল এন্ড দ্য হরিজন্টাল অ্যাক্সিস আর রেসপেক্টিভলি টেম্পারেচার এন্ড লগারিদমিক অফ টাইম। অর্থাৎ লেফট সাইডে হচ্ছে আমার টেম্পারেচার, মানে ভার্টিক্যাল অ্যাক্সিসটা হচ্ছে টেম্পারেচার এবং হরিজন্টাল অ্যাক্সিসটা হচ্ছে টাইম, অ্যাকচুয়ালি লগারিদমিক অফ টাইম। Two solid curves are plotted. One represents the time required at each temperature for the initiation or the start of the transformation, and the other is the transformation conclusion. এটা বলছে মানে বোঝাচ্ছে টু সলিড কার্ভ, এই রেডটা একটা সলিড কার্ভ, গ্রিনটা একটা সলিড কার্ভ। এই রেড কার্ভটা বোঝাচ্ছে যে আমার ট্রান্সফরমেশনটা স্টার্ট হয়েছে এবং আমার এই গ্রিন কার্ভটা বোঝাচ্ছে আমার ট্রান্সফরমেশনটা সমাপ্ত হয়েছে। ওকে, দ্যাট দ্য ট্রান্সফরমেশন হ্যাজ এন্ডেড। এবং মাঝখানে যে ড্যাশড কার্ভ এটা শো করে যে আমার ট্রান্সফরমেশনটা হ্যাজ কমপ্লিটেড 50%। ওকে, সো the eutectoid temperature is indicated by a horizontal line. At temperatures above the eutectoid, the austenite will exist. তোমাদের যদি ফেজ ডায়াগ্রামটা মনে থাকে, আমার কি ছিল মনে আছে? আয়রন কার্বাইড ফেজ ডায়াগ্রামে আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ? ওকে, তো আয়রন কার্বাইড ডায়াগ্রামে আমার অস্টেনাইট থেকে কি আমি পারলাইট পেয়েছিলাম না? জি স্যার। ওকে, তো এই যে উপরে যে হরিজন্টাল লাইনটা অস্টেনাইট স্টেবল এবং ইউটেক্টোয়েড টেম্পারেচার 727 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ছিল। সো উপরে যে হরিজন্টাল লাইনটা সেটা হচ্ছে ইউটেক্টোয়েড টেম্পারেচার বোঝাচ্ছে। এবং সো আমি যে দুইটা সলিড লাইন, এটা বোঝাচ্ছে, একটা সলিড লাইন দিয়ে বোঝাচ্ছে আমার ট্রান্সফরমেশন হ্যাজ স্টার্টেড, আরেকটা দিয়ে বোঝাচ্ছে ট্রান্সফরমেশন হ্যাজ এন্ডেড, এবং ড্যাশ লাইনটা দিয়ে বোঝাচ্ছে যে 50% আমার কমপ্লিটেড হয়েছে। ওকে, so eutectoid temperature এখন stable condition নাই, it has been unstable and it's going to transform into perlite. Okay, the austenite to perlite transformation will occur only if an alloy is supercooled or below the eutectoid. অর্থাৎ বলতেছে যে এই অস্টেনাইট থেকে পারলাইট হবে ইউটেক্টোয়েড টেম্পারেচারের সামান্য নিচে যখন আমি ওটাকে কুল করব, সুপার কুলড। The time necessary for the transformation to begin and then end depends on the temperature. অর্থাৎ আমার কত সময় লাগবে, ওকে, সেটা আমার টেম্পারেচারের উপর ডিপেন্ড করতেছে। সাপোজ তোমরা কি আমার মাউসটা দেখতে পারতেছো? জি স্যার, দেখেন। হ্যাঁ, হ্যাঁ দেখো, যে যেটা এখানে বলতেছিল যে আমার দ্য টাইম নেসেসারি ফর দ্য ট্রান্সফরমেশন টু বিগিন অ্যান্ড দেন এন্ড ডিপেন্ডস অন দ্য টেম্পারেচার। এই যে দেখো, এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে এন্ড। ওকে, ডিপেন্ডস অন টেম্পারেচার। ধরো 500 ডিগ্রি বা 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এখান থেকে এইখানে আমার টাইম লাগলো কত? সাপোজ ধরো 10 সেকেন্ড লাগলো, তাই না? 10 সেকেন্ড লাগলো। বাট যদি 700 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমি এটাকে মানে ইয়ে করি, আস্তে আস্তে কুল করতে থাকি, আমার তাহলে এখানে একটা হরিজন্টাল লাইন আঁকো, তাই না? হরিজন্টাল লাইন আঁকলে আমার মাউসটা দেখো কোথায় গিয়ে শেষ হচ্ছে, এখানে গিয়ে শেষ হচ্ছে প্রায়। সো এটা শুরু হবে হয়তো, এখানে আমি লগারিদমিক বাদ দেই, নর্মাল বলি 10, মানে 10 স্কোয়ার ধরলাম 100 সেকেন্ড। বাট এটা শেষ হচ্ছে কততে? এটা শেষ হচ্ছে প্রায় 10 টু দি পাওয়ার 4, অর্থাৎ টাইম বেশি লাগতেছে।
সো এটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করতেছে, এটাই বলতেছে আর কি। The start and finish curves are nearly সারা বিশ্বে স্যার এই ইস্যু ওরিয়েন্টেশন দিতে চাই, স্যার বলছে আচ্ছা পড়ো কোনো সমস্যা নাই, স্যার বলছে পড়ো কোনো সমস্যা, কিন্তু হলো যেটা বললাম ওরিয়েন্টেশন যাতা ওরা তো নিজেরা কিছু লাগবে না, এইটাই ওরিয়েন্টেশন। Okay, the start and finish curves are nearly parallel. Okay, এইটা আর এটা হচ্ছে মানে মোটামুটি প্যারালাল বোঝা যাচ্ছে। To the left of the transformation start curve, only austenite will be present, whereas the right of the finish curve, only pearlite will exist. অর্থাৎ এই পাশে আমার এই যে রেড কার্ভটা, এটার এই পাশে থাকবে আমার অস্টেনাইট, যেটা ট্রান্সফর্ম হয়ে রাইট সাইডে আমার শুধু পার্লাইটটাকে মানে পার্লাইটটা শুধু অবস্থান করবে। ওকে, at temperature just below the eutectoid corresponding to just a slight degree of undercooling, very long times are required for 50% transformation. Therefore the reaction rate is very slow. মানে হচ্ছে এটা যদি eutectoid temperature হয় just below the eutectoid temperature, আমার এই ট্রান্সফরমেশন এর টাইমটা অনেক বেশি লাগবে কম্পেয়ারিং টু সুপার কুলিং। সাপোজ সুপার কুলিং বলতে 700 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, আমি আরো টেম্পারেচার কমাই দিলাম, ধরো যে 550, এইখানে আমার টাইম কিন্তু কম লাগতেছে, রেদার এইখানে অনেক বেশি লাগতেছে। ওকে, এটাই বোঝাচ্ছে আর কি যে টেম্পারেচার লং টাইমস আর রিকোয়ার্ড ফর 50% ট্রান্সফরমেশন, and the transformation rate increases with the decreasing temperature. অর্থাৎ আমি যদি টেম্পারেচারটাকে আস্তে আস্তে কমিয়ে দিই, তাহলে আমার কি বলে ট্রান্সফরমেশন রেটটা বেড়ে যাচ্ছে at the decreasing temperature. সো এই ডায়াগ্রামের ইন্টারপ্রিটেশনটা কাইন্ড অফ আমি যত মানে এতক্ষণ যা বললাম এরকমই। আর এটার কিছুটা লিমিটেশন আছে, যেটা হচ্ছে যে ইটস ভ্যালিড অনলি ফর দ্য আয়রন কার্বন অ্যালয়স অফ ইউটেক্টোয়েড কম্পোজিশন। সো এটা আমি ইউটেক্টোয়েড কম্পোজিশনের জন্য বলছি। সো যে ইনফরমেশন গুলো ইটস ভ্যালিড ফর অনলি আয়রন কার্বন অ্যালয় অফ ইউটেক্টোয়েড কম্পোজিশন and accurate only for the transformation in which the temperature of the alloy is held constant throughout the duration of the reaction. অর্থাৎ এই যে এটাকে আইসোথার্মাল বলতেছে, আইসোথার্মাল ট্রান্সফরমেশন ডায়াগ্রাম। অর্থাৎ এই যে যখন আমি এটাকে কুল করতেছি একটা নির্দিষ্ট টেম্পারেচারে, আমার এটাকে অবশ্যই টেম্পারেচারটাকে হোল্ড কনস্ট্যান্ট রাখতে হবে। দ্যাটস ওয়াই ইটস কল্ড দ্য আইসোথার্মাল ট্রান্সফরমেশন ডায়াগ্রাম। আদারওয়াইজ এটার মানে ইন্টারপ্রিটেশনটা মানে ইয়ে হবে না আর কি, ভ্যালিড হবে না। The isothermal heat treatment curve, দেখো ABCD হচ্ছে একটা আইসোথার্মাল হিট ট্রিটমেন্ট কার্ভ। এখানে এবি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ভেরি র্যাপিড কুলিং, মানে একটু অল্প সময়ের মধ্যে আমি এটাকে অনেক টেম্পারেচার কি করে অনেক টেম্পারেচার লোয়ার করে দিছি। and the isothermal treatment at this temperature is represented by the horizontal line, অর্থাৎ BCD আমি এখানে টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রেখেছি। ওকে, the transformation of austenite to pearlite begins at the intersection point C, অর্থাৎ আমার এই সি পয়েন্টে কি হবে, এখান থেকে আস্তে আস্তে আমার পার্লাইটটা গ্রো করা শুরু হবে, আমার ড্যাশ পর্যন্ত গেলে 50% কমপ্লিশন হবে এবং ডিতে গেলে কমপ্লিশন মানে কমপ্লিটলি আমার পার্লাইটে পরিণত হবে। approximately 3.5 seconds and has reached completion by about 15 seconds corresponding to point D, অর্থাৎ আমার ডি পয়েন্টে 15 সেকেন্ড পরে গিয়ে আমার পার্লাইটটা জেনারেট হবে। at temperature just below the eutectoid, relatively thick layers of both alpha ferrite এবং কি বলে cementite phases are produced. This microstructure is called the coarse pearlite. এটা বোঝাচ্ছে যে just below eutectoid, অর্থাৎ এই যে এই রিজিয়নটায় আমার কোর্স পার্লাইট হবে। ওকে, কারণ হচ্ছে এই জায়গায় ডিফিউশন রেটটা বেশি, আমার যেহেতু টেম্পারেচার বেশি এখানে ডিফিউশন রেটটা বেশি, কার্বন লং ডিস্টেন্সে গিয়ে ডিফিউজ করতে পারবে। ঠিক আছে, দ্যাটস ওয়াই এখানে থিক লেয়ারটা উৎপন্ন হবে, থিক লেয়ার হলে ওটা হচ্ছে কোর্স পার্লাইট। So the region at which it forms is indicated to the right of the completion curve, অর্থাৎ গ্রিনটা হচ্ছে কমপ্লিশন কার্ভ, আমার এইখানে কোর্স পার্লাইটটাকে আমার দেখানো হচ্ছে। ওকে, with the decreasing temperature the carbon diffusion rate decreases. So আমার আস্তে আস্তে যখন আমি টেম্পারেচার কমাই দিচ্ছি আমার কি বলে এটাকে আমার কার্বন ডিফিউশন রেটটা কমে যাচ্ছে and the layers become progressively thinner. The thin layer structure produced in the vicinity of 540 degree centigrade, এই যে এই পোরশনে
আমার যেহেতু কার্বন ডিভিশন রেটটা কমে যাচ্ছে, সো আমার থিক লেয়ার হবে না, এখানে থিন লেয়ার হবে, ওটাকে বলতেছি আমরা ফাইন পারলাইট। ওকে, এটা হচ্ছে কি ফাইন পারলাইট। দেখো এখানে কি বলে একটি যে কোর্স পারলাইটের মাইক্রোস্কোপিক ভিউ এবং ফাইন পারলাইটের একটা মাইক্রোস্কোপিক ভিউ এখানে দেয়া আছে। এবং ফর আয়রন কার্বন অ্যালয় আদার দেন কম্পোজিশন, অর্থাৎ এখানে তো আমি ইউটেকটয়েড কম্পোজিশনের ক্ষেত্রে আমি এই টিটিটি ডায়াগ্রামটা বা আইসোথার্মাল ট্রান্সফরমেশন ডায়াগ্রামটা দিছি এখানে। বাট হোয়াট ইফ যে এখানে ইউটেকটয়েড ছাড়া যদি অন্য কোনো কম্পোজিশনে দাও, যে খেয়াল করে দেখো আরেকটা গ্রাফ কিন্তু এখানে চলে আসছে, এই যে আমার মাউসটা খেয়াল করো, এটা হচ্ছে অস্টেনাইটের জন্য। ওকে, সরি এটা অস্টেনাইট না, এই প্রো ইউটেকটয়েড ফেজ, ওটার জন্য আমার এই যে এই রেড গ্রাফটা চলে আসছে। ফর আয়রন কার্বন অ্যালয়েস আদার দেন alloys of other composition, a pro-eutectoid phase either ferrite or cementite will coexist with perlite। অর্থাৎ পারলাইটের সাথে এই যে আরেকটা প্রো ইউটেকটয়েড ছিল, তাই না? হাইপার ইউটেকটয়েড বলো বা হাইপো ইউটেকটয়েড বলো, একটার মধ্যে থাকে কি, একটার মধ্যে ছিল ফেরাইট, একটার মধ্যে ছিল সিমেন্টাইট। ওই ইফ ওই যে ইউটেকটয়েড কম্পোজিশন ছাড়া অন্য কোনো কম্পোজিশনের ক্ষেত্রে যদি ফেজ ট্রান্সফরমেশন ব্যাখ্যা করতে চাও, তাহলে তোমার এই ধরনের আরেকটা গ্রাফ চলে আসবে বা একটা কার্ভ চলে আসবে। সো ওটা ছিল পারলাইট। এখন আসি বায়োনাইট, another microstructure that can form from the austenitic transformation in addition to perlite। যেটা ফর্ম করতে পারে সেটা হচ্ছে বায়োনাইট, নট এ ডিফারেন্ট ফেজ, ইট এ ডিফারেন্ট মাইক্রোস্ট্রাকচার। ওকে, অর্থাৎ ফেজ কিন্তু চেঞ্জ হচ্ছে না, ফেজ ওই সিমেন্টাইট ফেরাইটি হচ্ছে, বাট এটার মাইক্রোস্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে। কিরকম? The microstructure of bainite consists of ferrite and cementite phase। এই যে দেখো ফেরাইট সিমেন্টাইট এবং সিমেন্টাইট গুলো it's like needles or plates, domain size are much smaller as compared to the perlite। ওকে, পারলাইটে ডোমেন সাইজ ছিল 10 মাইক্রোমিটার, এখানে হয়ে গেছে 1 মাইক্রোমিটার। সো নো pro eutectoid phase forms within bainite, it occurs at temperature below those at which perlite forms। অর্থাৎ পারলাইট ফর্মস এখানে বলছে যে 540 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পর্যন্ত পারলাইট হচ্ছে, এর চেয়ে নিচে টেম্পারেচারে যদি কুল করো তাহলে তুমি পাবা বায়োনাইট, which is a different microstructure, not different phase। at point n the transformation is maximum। এই যে এটা হচ্ছে বায়োনাইট। সাপোজ এর আগের ফিগারে এই ড্যাশড লাইনের আগে পর্যন্ত তুমি টিটিটি ডায়াগ্রামটাকে দেখছো, বাট হোয়াট ইফ যে 540 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের নিচে তুমি কুল করতেছো, সেই ক্ষেত্রে অস্টেনাইটটা হয়ে যাবে বায়োনাইট, তখন আর তুমি পারলাইট পাবা না। পারলাইট ফর্মস above the nose point n and over the temperature range 540 to 727 degree centigrade, but at temperature between 215 and 540 এই ট্রান্সফরমেশনটা হবে বায়োনাইট। ঠিক আছে, দিস ফেজেস ফর্ম কম্পিটিটিভলি আইদার form one microstructure or the another, there is no mixture of bainite or perlite on the figure। so either আমার কুল করলে পারলাইট হবে বা ওটাকে আরো কুল করলে আমি বায়োনাইট পাবো। ওকে, তারপর আরেকটা স্ট্রাকচার আছে, দেখো এটা হচ্ছে স্ফেরোডাইট। ইফ a alloy steel alloy having either perlitic or bainitic microstructure is heated to a temperature below the eutectoid for sufficiently long period of time। ঠিক আছে, দেখো এই যে টাইমের যে একটা ব্যাপার স্যাপার আছে এখানে, যে তুমি যদি ইউটেকটয়েডের সামান্য নিচে বা সামান্য টেম্পারেচার 727 ছিল, এটা 700 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তুমি যদি স্টিল অ্যালয়কে তুমি 18 থেকে 24 ঘন্টা ধরে তুমি এটাকে কুল করো, তাহলে আরেকটা মাইক্রোস্ট্রাকচার পাবা, সেটা হচ্ছে কি স্ফেরোডাইট। ঠিক আছে, এই যে স্ফেরোডাইটের স্ট্রাকচারটা রাইট সাইডে দেখো এরকম, যেটা এই যে স্ফিয়ার লাইক যে স্ফিয়ার থেকে স্ফেরোডাইটটা আসছে, স্ফিয়ার লাইক যে মাইক্রোস্ট্রাকচারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার কাইন্ড অফ, এটা হচ্ছে সিমেন্টাইট এবং ম্যাট্রিক্সটা হচ্ছে মানে এই স্ফিয়ার গুলো ছাড়া এটা যে ম্যাট্রিক্সের মধ্যে মনে হচ্ছে যে ভেসে ভেসে আছে, এটাকে বলতেছে ফেরাইট। the cementite phase appears as sphere like particles embedded in a continuous alpha phase matrix। অর্থাৎ ফেরাইট ফেজ ম্যাট্রিক্সে আছে এটা,
This transformation occurs by additional carbon diffusion with no change in the composition or relative amount of ferrite and cementite. যেহেতু আমি টাইম বেশি দিচ্ছি, সো আমার কার্বন ডিভিশনটা বেশি হচ্ছে। The driving force for this transformation is the reduction in the alpha এবং cementite phase boundary area. তারপর আরেকটা মাইক্রোস্ট্রাকচার হচ্ছে কি মার্টেনসাইট। Another microconstituent or phase called martensite is formed when austenized iron carbon alloy are rapidly cooled. Okay, একটু আগে দেখছি আমরা স্লো কুলিং এর ফলে হচ্ছে কি কি আসছে ওটা পারলাইট, আরেকটা আসছে হচ্ছে তোমার বায়নাইট, তারপর হলো কি স্লো কুলিং। স্লো কুলিং আমি পেলাম স্ফেরোডাইট। এবার আসছে র্যাপিড কুলিং। র্যাপিড কুলিং আমি কি পেলাম মার্টেনসাইট। এই মার্টেনসাইটটা ছিল ডিফিউশন লেস ট্রান্সফরমেশন। ওকে, এই যে দেখো এখানে ছিল মার্টেনসাইটিক ট্রান্সফরমেশন, এটা ছিল হচ্ছে ডিফিউশন লেস ট্রান্সফরমেশন। তো মার্টেনসাইটে কিভাবে হচ্ছে আমরা দেখি। মার্টেনসাইট এই যে মার্টেনসাইটটা হচ্ছে কি আমি অস্টেনাইট থেকে ওটাকে র্যাপিডলি কুল করব এট ভেরি লো টেম্পারেচার। Martensite is a non-equilibrium single-phase structure that results from a diffusionless transformation of austenite. The martensitic transformation occurs when the quenching rate is rapid enough to prevent the carbon diffusion. অর্থাৎ এই যেটা মানে কোন কুলিং এজেন্টের মধ্যে মানে চোবানো বোঝায় আর কি কোয়েঞ্চিং। আমরা এটা ওই হিট ট্রিটমেন্টে দেখব কিভাবে করে। Large number of atoms experience cooperative movements in that there is only a slight displacement of atom relative to its neighbor. কি হয় FCC austenite experience a polymorphic transformation to a body center tetragonal martensite। অর্থাৎ আমি যখন এইভাবে কোয়েঞ্চ করব মার্টেনসাইটটাকে at very low temperature আমার অস্টেনাইটটা will be transformed into BCT, body center tetragonal martensite, and all the carbon atoms remain as interstitial impurities in the martensite. It occurs almost instantaneously. The martensite grains nucleate and grow at a very rapid rate. The velocity of sound within the austenite matrix, and it's a time-dependent transformation. Martensite grains take a plate-like or needle-like appearance. এই যে দেখো মাইক্রোস্কোপে আমি যে দেখতেছি এই কালোগুলো হচ্ছে আমার মার্টেনসাইটিক গ্রেন। ওকে, the white face in the মাইক্রোগ্রাফ ইজ অস্টেনাইট। যে অস্টেনাইট গুলো এখনো আমার মার্টেনসাইটে পরিণত হয়নি সেগুলোকে বলতেছে রিটেইনড অস্টেনাইট দ্যাট ডিডন্ট ট্রান্সফর্ম ডিউরিং দ্য র্যাপিড কোয়েঞ্চ। বিং এ নন ইকুইলিব্রিয়াম ফেজ বা এটা একটা মেটাস্টেবল ফেজ, মার্টেনসাইট ডাজন্ট অ্যাপিয়ার অন দ্য আয়রন আয়রন কার্বাইড ডায়াগ্রাম। আমরা আয়রন আয়রন কার্বাইডে কিন্তু কোনো মার্টেনসাইট দেখি নাই। হাউএভার ইট ক্যান বি প্রেজেন্টেড অন দিস টিটিটি ডায়াগ্রাম। ওকে, এখানে এই যে দেখা যায় মার্টেনসাইটটা মানে সবার নিচে পারলাইট পড়লাম, বায়োনাইট পড়লাম, এই যে নিচে দেখো আরো মানে যে 240 নিচে যে টেম্পারেচারটা আছে ওখানে গিয়ে আমি মার্টেনসাইট পাচ্ছি। Being diffusionless and instantaneous, unlike perlite and bainite, the beginning of the transformation is represented by the horizontal line designated Ami start। অর্থাৎ 200 সামান্য উপরে আমার মার্টেনসাইটটা ফর্ম হচ্ছে আস্তে আস্তে। টু আদার হরিজন্টাল লাইন লেভেল 50%, এটা হচ্ছে 90%, indicate the percentage of austenite to martensitic transformation. This martensitic transformation is independent of time. It is a function only on the temperature। অর্থাৎ এই যে দেখো এর আগেরটা যেমন অনেকটা কার্ভ ছিল যেটা টাইমের উপর ডিপেন্ডেন্ট করতেছে, যেমন আমরা পারলাইটে বলছিলাম যে জাস্ট বিলো দ্য ইউটেক্টয়েড আমার টেম্পারেচারটা টাইমটা বেশি লাগতেছে পারলাইটে পরিণত হতে রেদার দেন ডিক্রিজিং টেম্পারেচার। বাট মার্টেনসাইটে আমার গ্রাফটা দেখলে বুঝবা যে এটার মধ্যে কোনো আমার টাইমের কোনো খেলা নেই, আমার খেলাটা হচ্ছে সম্পূর্ণ টেম্পারেচার নিয়ে। হ্যাঁ, সো ইট ইজ কল্ড দ্য অ্যাথার্মাল ট্রান্সফরমেশন। ওকে, এবং ফাইনালি হচ্ছে টেম্পার্ড মার্টেনসাইট। এই যে এইভাবে আমি র্যাপিড কুল করে ফেলছি। আমরা সবসময় বলে আসছি যে স্লোলি কুল করব, ইকুইলিব্রিয়াম স্টেট মেইনটেইন করব, বাট এখানে পাচ্ছি হচ্ছে martensite which is very hard and brittle that it cannot be used for most applications, and also any internal stress that may have been introduced during the quenching may have a weakening effect। যেহেতু আমি খুব র্যাপিডলি করতেছি এটার মধ্যে যদি কোনো রেসিডুয়াল স্ট্রেস থাকে তাহলে আমার স্ট্রাকচারটাকে
উইক করে দিবে। দ্য ডাক্টিলিটি অ্যান্ড দ্য টাফনেস অফ মার্টেনসাইট মে বি এনহ্যান্সড অ্যান্ড দিস ইন্টারনাল স্ট্রেসেস রিলিভ বাই হিট ট্রিটমেন্ট কল টেম্পারিং। অর্থাৎ মার্টেনসাইটটাকে আমার এটাকে ব্যবহার উপযোগী করার জন্য আমার টেম্পারিংটা করতে হয়। ওকে, temper is accomplished by heating a martensitic steel to a temperature below the eutectoid for a specific time period. Normally tempering is carried out at temperature between 250 and 650 degrees centigrade. Internal stresses however may be relieved at temperature 200 ডিগ্রিতে হয়তো রিলিভ হয়ে যেতে পারে, and this tempering heat treatment allow by diffusional process the transformation of tempered martensite। অর্থাৎ মার্টেনসাইটটা আমি যেটা বডি সেন্টার টেট্রাগোনাল মার্টেনসাইটের আমার স্ট্রাকচারটা ছিল ওটা এখন আমি যে আবার ইউটেক্টোয়েডের কি বলে এটা এই টেম্পারেচার যে প্রেসক্রাইব যে টেম্পারেচারটা আছে এই টেম্পারেচার যদি আমি হিট করে কুল করি তাহলে আমি টেম্পার্ড মার্টেনসাইট পাবো। ওটা আবার আলফা প্লাস ফেরাইট ফেজের সিমেন্টাইট ফেজের সিঙ্গেল ফেজ বিসিটি মার্টেনসাইট হুইচ ইজ সুপার স্যাচুরেটেড উইথ কার্বন ট্রান্সফর্ম টু the tempered martensite composed of extremely small and uniformly dispersed cementite particles embedded within a continuous ferrite matrix. This is similar to the microstructure of spheroidite except the cemented particles are much smaller. Okay, so এখান থেকে আমি মার্টেনসাইট পেলাম এবং মার্টেনসাইটকে আবার হিট ট্রিটমেন্ট করে আমি টেম্পার্ড মার্টেনসাইট পেলাম। এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা মানে আই থিংক এটা খুবই সহজ। এই যে কি বলে 760 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থেকে কুল করা হচ্ছে, কন্ডিশন গুলো দিয়ে দিছে। এ কি বলছে কি র্যাপিডলি কুল টু 350 ডিগ্রি সেন্টিগ্রেড। আপনি কি বলে এই যে অ্যালয়টা আছে iron carbon alloy of eutectoid composition specify the nature of the final structure of a small specimen that has been subjected to the following time temperature treatment. Okay, ওকে আমি এটাকে কি করলাম ইউটেক্টোয়েড একটা কম্পোজিশন, এটাকে আমি কি করব র্যাপিডলি কুল করব 350 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পর্যন্ত। ওকে ফাইন, এই যে আমার মাউসটা খেয়াল করেন এটা হচ্ছে 350 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার and hold for 10 to the power 4 seconds. So আমি 10 to the power 4 যাই, 10 to the power 4 গেলে হচ্ছে এখানে। ওকে, then coolness to room temperature, দেন আমি রুম টেম্পারেচারে কুল করলাম। সো এই সাইডে কি আমার সম্পূর্ণটা কি বায়োনাইট না? ধরতে পারতেছেন আমার কথা? শুনতেছেন আমাকে? জি স্যার, বায়োনাইট হবে কারণ এরপর স্যার কোনো ধরনের ট্রান্সফরমেশন ঘটবে না, আর ট্রান্সফরমেশন ঘটবে না। সো এখানে আমি বায়োনাইটটা পাবো। তারপর বলতেছে যে 250 ডিগ্রিতে আপনি কুল করেন, তারপর 100 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখেন। তাহলে 250 হচ্ছে 250 এই যে এখানে, তারপর আপনি 100 সেকেন্ড। সো এটা মার্টেনসাইট হবে। হ্যাঁ এটা হবে মার্টেনসাইট না তো, এটা হবে 100%। হ্যাঁ 100% মার্টেনসাইট হবে। ইয়েস মার্টেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি 650 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হোল্ড ফর 20 সেকেন্ড। 650 ডিগ্রি এটা 20 সেকেন্ডে বলতেছে, আমি দেখতেছি মানে ফিগার অনুযায়ী বুঝতেছি যে আমার 50% কমপ্লিশনে চলে গেছে, তাই না? আমার 50% পারলাইট হয়ে গেছে অস্টেনাইটটা এবং 50% অস্টেনাইটটা রয়ে গেছে। সো আমার ওই 50% অস্টেনাইটকে এখন আবার বলতেছে যে 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পর্যন্ত কুল করো, তারপর 10 টু দি পাওয়ার 3 পর্যন্ত আবার এটাকে হোল্ড করে রাখো। মানে 10 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে এটা, অর্থাৎ আমার অলরেডি 50% পারলাইট হয়ে গেছে। যে রিমেইন্ড অস্টেনাইটটা আছে এটাকে যদি 10 টু দি পাওয়ার 3 পর্যন্ত আবার ধরে রাখি, এটা কি পাবো? 50% বায়োনাইটটা পাবো। সো আমার আলটিমেট ইয়েতে 50% পারলাইট থাকবে এবং 50% বায়োনাইটটা থাকবে। এখানে কিছু মেকানিক্যাল বিহেভিয়ার দেওয়া আছে, যেমন সিমেন্টাইট ইজ মাচ হার্ডার বাট মোর ব্রিটল দেন দা, এটা ফাইন পারলাইটের জন্য এই ইয়েগুলো দেওয়া, যেমন টেনসাইল স্ট্রেংথ বেশি। Cementite is much harder but more brittle than ferrite, thus increasing the fraction of carbon in a steel alloy while holding other microstructural element constant will result in harder and stronger material. যেমন ধরেন ফেরাইটের মধ্যে কত থাকে 0.022, তাই না?
তো আস্তে আস্তে যখন আমি কার্বন পার্সেন্টেজটা বাড়াচ্ছি, আমার টেনসাইল স্ট্রেংথ বাড়তেছে, হার্ডনেস বাড়তেছে, ইল্ড স্ট্রেংথ বাড়তেছে। আর যেহেতু সিমেন্টাইটটা হচ্ছে প্রায় কত পার্সেন্ট ছিল, 6.7 ছিল না? সো আস্তে আস্তে বাড়তেছে আমার এটার হার্ডনেস বা স্ট্রেংথ এগুলো বাড়তেছে। সো দ্যাট ইজ ওয়াই সিমেন্টাইট ইজ হার্ডার। ওকে, আবার সিমেন্টাইট ইজ মোর ব্রিটল, ইনক্রিজিং ইটস কন্টেন্ট উইল রেজাল্ট ইন ডিক্রিজ ইন দ্য ডাক্টিলিটি অর টাফনেস। তো এটা যদি ব্রিটল হয়, এটা ডাক্টিলিটি টাফনেস তো মানে এটা এই কার্বন কন্টেন্ট বাড়ার সাথে সাথে তো এটা কি বলে এটাকে ডিগ্রেড করবে, তাই না? সিমেন্টাইট হচ্ছে 6.7%, তাই না? এখানে একটা কম্পারেটিভ একটা গ্রাফ দেয়া আছে, দেখেন। এটা ব্রিনেল হার্ডনেস নাম্বার, এটা কম্পোজিশন, এটা ডাক্টিলিটি, এটা কম্পোজিশন। তো সবচেয়ে হার্ড হচ্ছে ফাইন পারলাইট, তারপর হচ্ছে কোর্স পারলাইট, তারপর হচ্ছে স্ফেরোডাইট, তাই না? তারপরে এখান থেকে বোঝা যাচ্ছে যে ডাক্টিলিটি কার বেশি, ডাক্টিলিটি সবচেয়ে বেশি কার? স্ফেরোডাইটের, তাই না? পার্সেন্ট আর এ রিডাকশন ইন এরিয়া, তাই না? সো এখান থেকে আমি এই মেকানিক্যাল কম্পোজিশন গুলো, প্রপার্টিজ গুলো আমি জানতে পারতেছি। পরে spheroidite alloys containing perlitic microstructure have greater strength and hardness than do those with the spheroidite. Spheroidite steels are extremely ductile and much more than either the fine or the coarse perlite. So এটা বেশি ductile আমার spheroidite-টা। বাইনাইটটা কি বলতেছে? বাইনাইটটা আরো বেশি হার্ড পারলাইটের চেয়ে। So they are generally stronger and harder than perlitic ones. Yet they exhibit a desirable composition of strength and ductility. এবং ফাইনালি এখানে মার্টেনসাইটের হার্ডনেসটা দেয়া আছে। দেখেন মার্টেনসাইটটা অনেক বেশি হার্ড, তারপর হচ্ছে টেম্পার্ড মার্টেনসাইট, তারপর হচ্ছে ফাইন পারলাইট। ওকে, এটারই মানে এখানে ব্যাখ্যা করা আছে, পড়লেই বুঝতে পারবেন। এবং ফাইনালি যদি আমি এটাকে সামারি করি, দেখেন সবই অস্টেনাইট, মানে আপনাকে হিট ট্রিটমেন্ট করার জন্য সবসময় আপনাকে অস্টেনাইটিক রিজিয়ন থেকে কুল করতে হবে। এখন যদি আপনি এখান থেকে স্লো কুল করেন তাহলে পারলাইট পাবেন, মডারেট কুল করলে বায়োনাইট পাবেন। ওকে, তারপর হচ্ছে র্যাপিড কোয়েন্স যদি করেন বা র্যাপিড কুল করেন তাহলে আপনি পাবেন হচ্ছে মার্টেনসাইট, যেটাকে রিহিট করলে আপনি পাবেন টেম্পার্ড মার্টেনসাইট। আর এখানে কিছু আমি এই ইয়েটা দিয়ে দিব, দেখলে এখানে কিছু ওই যে মেকানিক্যাল প্রপার্টিজ গুলো আছে, এগুলো একটু দেখে রাখেন, মানে কম্পারিজন অফ ডিফারেন্ট কাইন্ড অফ মাইক্রো কনস্টিটুয়েন্ট। এই চ্যাপ্টারটা মানে বই আরো বড় আছে, আরো কিছু মানে ক্রাইটেরিয়া নিয়ে ব্যাখ্যা করা আছে, লাইক কন্টিনিউয়াস কুলিং। হ্যাঁ, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন, বাট আমার কাছে সিলেবাস দেখে মনে হয়েছে যে মানে আমাদের যে সিলেবাস ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, এটাতে এর চেয়ে বেশি আসলে আর অ্যাড করার সুযোগ নেই। ফর্মটা পেয়েছেন? একটু দেখেন তো, অ্যাটেন্ডেন্স ফর্ম।